এর ক্যালকুলেশন, এই পোলারাইজেশনের জন্য ফিল্ড কি হয় না হয়। আচ্ছা, এইবার লাস্ট হচ্ছে যে ক্যাভিটির মধ্যে যে অ্যাটমগুলো আছে তাদের দরুন যে ইলেকট্রিক ফিল্ড, মানে আমরা লোকাল করতে করতে একদম লোকালে চলে এসেছি। অর্থাৎ মনে করি যদি একটা কিউবিক ক্রিস্টাল হয়, সিম্পল কিউবিক, তাহলে আমরা এখানে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম বসিয়ে তাদের দরুন যে নেট কোনো একটা পার্টিকুলার এই অ্যাটমিক সাইটের উপর এই বাকিগুলোর কি ইলেকট্রিক ফিল্ডের কি এফেক্ট হচ্ছে না হচ্ছে সেইটা আমরা এখানে কনসিডার করব। এবার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করবে অন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ দ্য সিস্টেম। এবার আমি যদি কিউবিক সাইটের কথাই ভাবি, তাহলে কিউবিক সাইটের যে কোনো একটা কর্নারের রেসপেক্টে আমি যদি চারপাশটাকে দেখি, তাহলে সেই কর্নারের রেসপেক্টে কিন্তু এদিকে একটা অ্যাটম থাকে, এদিকে একটা অ্যাটম থাকে, উপরে নিচে অ্যাটম থাকে, এবং এই দুটো সাইডেও অ্যাটম থাকে। এফেক্টিভলি তার মানে যেহেতু সিমেট্রিক্যালি অ্যাটমগুলো প্লেসড, সুতরাং এফেক্টিভলি দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য অ্যাটমস ইনসাইড দ্য স্ফেরিক্যাল ক্যাভিটি, তার মানে জাস্ট নেইবারিং যে অ্যাটম তাদের দরুন যে ইলেকট্রিক ফিল্ড ফর আ কিউবিক স্ট্রাকচার, সেটা দ্যাট ইজ জিরো। তাহলে এটা পুরোটাই ক্রিস্টালোগ্রাফির উপর ডিপেন্ড করছে, এবং সিমেট্রিক স্ট্রাকচার হলে E3 টা জিরো হবে। দেয়ারফর E local E0 plus E1 প্লাস E2 প্লাস E3, চারটে কম্পোনেন্ট। এর মধ্যে প্রথম দুটো হচ্ছে ম্যাক্রোস্কোপিক, তার মধ্যে এইটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন স্ফিয়ারের জন্য -p/3 এপসাইলন নট, স্ল্যাবের জন্য p/এপসাইলন নট। এই দুটো হচ্ছে মাইক্রোস্কোপিক। তার মধ্যে E2 হচ্ছে লোরেন্স ক্যাভিটি ফিল্ড। ক্যাভিটি অর্থাৎ স্ফেরিক্যাল, যেহেতু এটা স্ফেরিক্যাল সেই জন্য এটা হচ্ছে +p/3 এপসাইলন নট। আর E3 হচ্ছে একদম লোকাল এফেক্টটা, এবং ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এই হচ্ছে গল্প। তাহলে ম্যাক্রোস্কোপিক ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে রিলেশনটা লোকালের, আমার অ্যাপ্লাইড আর এটাকে আলাদা করে কোনো লাভ নেই। আমি ম্যাক্রোস্কোপিক্যালি কি মেজার করতে চাই সেটাই আমাকে দেখতে হবে। তাহলে ম্যাক্রোস্কোপিক ফিল্ডটাকে আমি যদি ই বলি, দেন local electric field is macroscopic electric field plus p/3 কি অদ্ভুত ব্যাপার! সমস্ত এটা ওটা কাটাকুটি হয়ে ফাইনালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ম্যাক্রোস্কোপিক ইলেকট্রিক ফিল্ড, লোকাল ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক ইলেকট্রিক ফিল্ডকে পোলারাইজেশন বাই 3 এপসাইলন নট দিয়ে এটার সঙ্গে যোগ করে দাও। কিউবিক স্ট্রাকচারের জন্য E3 জিরো, আর যাদের ক্ষেত্রে E3 জিরো হবে না তাদের ক্ষেত্রে E3 টাকে আবার সঙ্গে অ্যাড করতে হবে। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটাকেই পরবর্তীকালে ইউজ করা হবে ক্লাউসিয়াস-মসত্তি রিলেশন, অর্থাৎ যেখানে আমরা পোলারাইজেবিলিটির সঙ্গে where we will relate the microscopic quantity polarizability alpha and macroscopic quantity macroscopic quantity permittivity, permittivity epsilon। নয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট।
1 plus chi, yes. Dielectric constant epsilon r, ঠিক আছে। কিভাবে বার করবো এটা? প্রথমেই হচ্ছে গিয়ে পোলারাইজেশন P। পোলারাইজেশন P হচ্ছে যদি ডিফারেন্ট টাইপের অ্যাটম থাকে, ধর দেয়ার আর যে অ্যাটমস, এদের প্রত্যেকের পোলারাইজেবিলিটি হচ্ছে আলফা জে, ডাইপোল মোমেন্ট পি জে, আর এদের অ্যাটমিক কনসেন্ট্রেশন ফর যে টাইপ অফ অ্যাটম সেটা যদি এন জে হয়, তাহলে পোলারাইজেশনটা কি হবে? এন জে ইন্টু পি জে সাম ওভার জে। এইবার কথা হচ্ছে যে পি জে is alpha j into লোকাল ইলেকট্রিক ফিল্ড, কেননা অ্যাটম নিয়ে কাজ করছি, মাইক্রোস্কোপিক ব্যাপার। লোকাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সাইট অফ দ্য jth অ্যাটম। ওকে, এইবার যেহেতু আমরা জানি যে E local is equal to macroscopic plus P by 3 epsilon naught, সেটাকে আমরা এখানে পুট করব। দেখতে পাচ্ছি সেখানে প্রথমে জে ইন্ডেক্স ছিল, কারণ এটা লোকাল ছিল, তারপর আমরা এটাকে গ্লোবাল দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তাই এখন আর কোনো জে এর ফান্ডা নেই। এবার লেফট হ্যান্ড সাইডে পি এবং রাইট হ্যান্ড সাইডে পি, তাহলে আমরা যদি এটাকে if we solve it for p, 1 minus summation nj alpha j by 3 epsilon naught is equal to summation nj alpha j e. Hence p by e is summation nj alpha j by এইটা। এখন আমরা জানি p equal to epsilon naught chi e, তাহলে p by e হচ্ছে equal to epsilon naught chi। এখান থেকে আমরা সাসেপ্টিবিলিটি পাচ্ছি, সাসেপ্টিবিলিটি is one by epsilon naught nj alpha j 1 minus 1 by epsilon naught nj alpha j by 3। হলো, তাহলে এবার নাও epsilon r is 1 plus chi, therefore minus 1 by epsilon naught আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে আগে ইভ্যালুয়েট করি। 1 minus 1 by epsilon naught by 3, আর এদিকে হচ্ছে এটা 1 মাইনাস এটা প্লাস এটা, অর্থাৎ 1 by 3 1 মাইনাস হবে মানে 2 by 3 অ্যাকচুয়ালি, প্লাস 2 by 3
-1/3 প্লাস 1, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এইটা। এবার এটাকেই আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে রিঅ্যারেঞ্জ বা আমি যদি এইটার জন্য সলভ করি, মানে আমি যদি এই রিলেশনটা থেকে, মানে এটা এখানে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে এপসাইলন আর আছে, রাইট হ্যান্ড সাইডে এইটা আছে, কিন্তু আমি যদি এটাকে এই জিনিসটা, মানে এটার জন্য যদি আমি সলভ করি, তাহলে পাওয়া যাবে এই। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেশন। এটা এরকম ভাবে এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবে। মানে বেসিক্যালি এই লেফট হ্যান্ড সাইডের কোয়ান্টিটিটা 1/3 এপসাইলন নট সামেশন এন জে আলফা জে, সেটাকে আমি যদি কিছু একটা ধরে নিই, বিটা ধরে নিই, তাহলে 1 + 2 বিটা বাই 1 মাইনাস বিটা, এটাই তো। তারপর এটাকে বিটার জন্য সলভ করতে হবে আর কি। এপসাইলন আর ইকুয়াল টু 1 + 2 বিটা বাই 1 মাইনাস বিটা। এবার তাহলে দেন বিটা ইকুয়াল টু হোয়াট, বিটা ইকুয়াল টু কি সেটা বার করলে এটা বেরিয়ে আসবে। তো এইটাই হচ্ছে, দিস ইজ দ্য ফেমাস ক্লাউসিয়াস-মসত্তি রিলেশন। কেননা আসলে মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি তো আমরা মাপতে পারি না, কিন্তু পোলারাইজেবিলিটি ইজ আফটার অল মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। তো পোলারাইজেবিলিটি বের করার একটা প্রচন্ড ইজি মেথড হচ্ছে, কারণ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এমনি বার করা যায়, মানে সেটা তোরা ল্যাবেই, মানে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল, এটা সিলেবাসেই আছে। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করাটা কোনো ইস্যুই নয়, এবং ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে পারলেই তুই এই জিনিসটা জেনে যাচ্ছিস, সাম ওভার জে এন জে আলফা জে। আর যদি একটাই সিঙ্গেল টাইপ অফ অ্যাটম থাকে, তাহলে তুই পোলারাইজেবিলিটি জেনে যাচ্ছিস। ঠিক আছে, এই হচ্ছে হাউ টু ডিটারমাইন, মানে হাউ টু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন দ্য ভ্যালু অফ পোলারাইজেবিলিটি। এর পরের দিন আমরা দেখব যে পোলারাইজেবিলিটি কত রকমের হয়, এবং ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির যে থিওরি, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি থিওরিটিক্যালি বার করা যাবে, ওটা খুব সিম্পল হারমোনিক অসিলেটর ফোর্সড ভাইব্রেশনের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি। সেটা বার করলে দেখা যাবে যে, মানে বুঝতে পারবি যে কিভাবে ওইটা হয়, কি জানো, ডিসপারশন, নর্মাল ডিসপারশন আর অ্যানোমালাস ডিসপারশন। কেননা আলটিমেটলি এটা তোরা নিশ্চয়ই জানিস যে সমস্ত অপটিক্যাল যে অ্যাক্টিভিটি, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন বা ডিসপারশন, সমস্ত অপটিক্যাল ডিসপারশন, সমস্ত অপটিক্যাল অ্যাক্টিভিটি ইজ নাথিং বাট ফোর্সড ভাইব্রেশন অফ অ্যাটমস। অ্যাটমস নয় অ্যাকচুয়ালি, অ্যাটমস ভুল বলছি, ফোর্সড ভাইব্রেশন অফ অ্যাকচুয়ালি ইলেকট্রন, ইলেকট্রনই ভাইব্রেট করে। আন্ডার, এবার বলবি লাইটের সঙ্গে কি সম্পর্ক, আন্ডার দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অফ লাইট। লাইটের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ডের মানে ওটা এতটাই উইক ইলেকট্রিক ফিল্ডের তুলনায় যে ওটার এফেক্টটা খুব সেরকম সেই রকম ফেনোমেনা স্টাডি না করলে ওটাকে অ্যাকচুয়ালি ধরাই হয় না। তাহলে লাইটের যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটা ইলেকট্রনগুলোর উপর যখন অ্যাপ্লাই হয় তখন ফোর্স ভাইব্রেশন হয়, কেননা লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হচ্ছে সাইনোসয়েডাল। ইলেকট্রনের যে ফোর্স ভাইব্রেশন হয়, তার ফলে ইলেকট্রন থেকে যে রেডিয়েশন গুলো বেরোয়, সেটারই ম্যাক্রোস্কোপিক এফেক্ট আমরা দেখতে পাই রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ডিসপারশন ইত্যাদিতে। তাই সেইটা, এবার এটার সঙ্গে রিলেশনটা হচ্ছে এটাই যে এই যে ফোর্স ভাইব্রেশনটা হবে, তার মানে এখানে একটা ডাইপোল মোমেন্টের ফান্ডা ঢুকে যাবে। এখানে চার্জ পার্টিকেল মুভ করছে, চার্জ পার্টিকেল মুভ করা মানেই কিছু একটা ডাইপোল মোমেন্টের গল্প এখানে ঢুকে যাবে। সেই ডাইপোল মোমেন্টের গল্পটাকে, সেই ডাইপোল মোমেন্টের যে পোলারাইজেবিলিটি, সেইটাকে ধরে অ্যানালাইজ করলে পরে ওই জিনিসটা বেরিয়ে আসবে, একদম ম্যাথমেটিক্যালি বেরিয়ে আসবে যে a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার হয় প্রথমত মিউটা, এবং তার মানে ল্যামডা বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ল্যামডা বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে। প্রথম কেসটা হচ্ছে নর্মাল ডিসপারশন, এবং সেকেন্ড কেসটা হচ্ছে অ্যানোমালাস ডিসপারশন।
সেটা পরের দিন পড়বো। এখন তোদের কাজ হচ্ছে যেগুলো করতে দিয়েছে ওগুলো করা, আর যদি ভুলে গিয়ে থাকিস ইলেকট্রোস্ট্যাটিক্সের ওই পোলারাইজেশনের পার্টগুলো, সেগুলো আরেকবার ভালো করে দেখবি। গ্রিফিথস থেকে দেখলে বেটার।